নমস্কার, প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল পর্ব। গত বছর জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশে। জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক দুই সহযোগীর বিরুদ্ধে করা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে রবিবার। এই বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হচ্ছে গোটা বাংলাদেশে। সব ধরনের অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে আরো দুজনকে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান এবং পুলিশের সাবেক মহানির্দেশক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকাল 10:30টার দিকে মামলার বিভিন্ন নথি নিয়ে আদালতের কক্ষে প্রবেশ করেন প্রসিকিউটর ফারুক আহমেদ। এ সময় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো আমির হোসেন ও উপস্থিত ছিলেন আদালতে। আগামী দিনগুলোতে এই মামলায় সাক্ষীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন ট্রাইব্যুনালে। গত বছরের 5 আগস্ট কথিত গণভুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও। এর আগে গত 10 জুলাই শেখ হাসিনা ও অন্য দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এই মামলায় রাজ সাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মোট 5টি অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছর 14 জুলাই গণভবনে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের রাজকারের সন্তান উল্লেখ করে উস্কানিমূলক ভাষণ পেশ করেছিলেন শেখ হাসিনা। প্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে আক্রমণ করে নিঃশস্ত্র ছাত্রদের উপর। এক্ষেত্রে গুলি করে হত্যা করা হয় 1,500 ছাত্র জনতাকে, আহত হন প্রায় 25,000। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনজীবী তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে কার্যকর করেন এই নির্দেশ। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা। রাজধানীর চান খারপুলে আন্দোলনরত নিরীহ নিঃশস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনাতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রসংঘ প্রকাশিত প্রতিবেদন অনুসারে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের নির্দেশ দেওয়ার কারণে গত বছরের 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জন নিহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অঙ্গদানের পার্সেন্টেজ বাড়াতে হবে রাজ্যে। অঙ্গদানের জন্য তৈরি করতে হবে জনসচেতনতা। বিশ্ব অঙ্গদান দিবসের অনুষ্ঠানে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ৫৫তম বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আমলকুঞ্জে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে তৃতীয়বারের মতো সাফল্যের সঙ্গে হয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট। এবার টিস্যু, কর্নিয়া, ফুসফুস, লিভার, প্যানক্রিয়াস এবং লিভার ট্রান্সপ্লান্টের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে মোহন ফাউন্ডেশনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একটা অর্গান ট্রান্সপ্লান্ট, তার সাথে আবার যে আমাদের বিভিন্ন টিস্যু ট্রান্সপ্লান্ট, সেটাও কিন্তু আমরা করতে মারা যাওয়ার পর, যেমন আগে থেকে যদি ফ্যামিলি এবং তারা যদি সম্মতি দেয়, সেখানে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায়, কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়, লিভিং ক্ষেত্রেও হয়, আবার মারা যাওয়ার পরে লাংস ট্রান্সফার করা যায়, লিভার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন পর্যন্ত করা যায়। এবং এখানে আমাদের মোহন ফাউন্ডেশনের কথা এখানে বলা হয়েছে, ওনাদের সাথে আমরা কথা বলছি, বারবার আমরা বলছি যে অর্গান ট্রান্সপ্লান্ট ত্রিপুরাতে যখন কিডনি ট্রান্সপ্লান্ট এখন শুরু হয়ে গেছে, তো কেননা আস্তে আস্তে করে সব অর্গানের আমরা তার ট্রান্সপ্লান্টের ব্যবস্থা আমরা করব। অঙ্গদানের জন্য তৈরি করতে হবে জনসচেতনতা। এক্ষেত্রে বাড়াতে হবে পার্সেন্টেজ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে হচ্ছে সেটা কিন্তু একটা সিম্বলিক যেন না, এটা যেন
সত্যিকারের অর্থেই আমরা সমাজের যারা নাগরিকরা আছেন তাদেরকে বলতে হবে যে আপনি কিন্তু একটা উপহার দিচ্ছেন একজন আরেকজন। আমার প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, সমস্ত পরিবারের প্রতি আবেদন থাকবে যে অঙ্গদান নিয়ে আপনারা বেশি করে আলোচনা করুন এবং জনসচেতনতা আরো বেশি যেন বৃদ্ধি পায় সেই কাজটা আপনারা করবেন। আমরা আজকের এখানে যে বললো যে গতকাল আমাদের ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডাজি এই বিষয়ে উনি তো ওনার বক্তব্য রেখেছেন এবং ত্রিপুরাতেও আমরা আজকে করছি। তো এইভাবে আমরা সামনের বছর আমাদের পার্সেন্টেজ আগে বাড়াতে হবে এবং আমি এখনো আমার আস্থা আছে ত্রিপুরা মানুষের প্রতি যে তাদেরকে যদি বোঝানো যায় এবং এইরকম একটা মানবিক বিষয় যদি প্রপারলি বোঝানো যায় মানুষকে এগিয়ে আসবে। ত্রিপুরায় উচ্চ মৃত্যুহারের জন্য ট্রমা কেস দায়ী। জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে 98 জনের মৃত্যু হয়েছে 2023 সালে। এক্ষেত্রে 2024 সালে মৃত্যু হয়েছে 111 জনের। এই ধরনের ক্ষেত্রে তাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি সংরক্ষণ করা যেতে পারে এবং পরে ব্যবহার করা যেতে পারে অন্যদের জীবন বাঁচানোর জন্য। বর্তমানে গোটা দেশে অঙ্গদানের হার প্রতি লাখে প্রায় মাত্র 1 জন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডিসেম্বরের মধ্যেই রাজ্যের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম উন্মুক্ত হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমলপুরে ক্রিকেট মাঠ উদ্বোধনে এই প্রত্যাশা ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। রবিবার কমলপুরের কেসি গার্লস স্কুল ক্রিকেট গ্রাউন্ডের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধলাই জেলা এবং তার বাইরেও ক্রীড়া সংস্কৃতির প্রসারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নবনির্মিত এই মাঠ। এদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিসেম্বরের মধ্যে রাজ্যের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি উন্মুক্ত হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে এই বিষয়ে সমস্যার অনেক জট খুলতে হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন হচ্ছে না ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেটাও একই অবস্থা। সেই কবে থেকে 2017 আগে হয়েছিল, সেখানেও পলিটিক্স, নানা রকম সমস্যা। এর মধ্যে আবার অ্যাডমিনিস্ট্রেটর বসে, সেই জট খুলতে খুলতেই বিভিন্ন জায়গায় খালি জট দেখি। আমি দেখেছি আগের যে গভর্নমেন্ট কমিউনিস্টদের সময়ে জট তৈরি করার একটা মাস্টারপিস, এবং এই জট আমাদের খুলতে হচ্ছে এখন। কাজে সময় নেবে এবং সময় নিচ্ছে, এবং আমরা এখন আস্তে আস্তে করে নেক্সট জেনারেশনের জন্য আমরা সব জটগুলো খুলছি। আর স্টেডিয়ামগুলো আছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, গত কিছুদিন আগে আমাদের এমবিবি স্টেডিয়ামে একটা ফাংশন হয়েছিল, সেখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, আমিও চেষ্টা করছি এখানে যেভাবে ওটা বানানো হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কন্ট্রাক্টরদের সাথে বসলাম, তাদের এই সমস্যা সেটাকে যেভাবে হোক আস্তে ধীরে করে সেখানেও জট খোলা হয়েছে। এবং এখনো যে জায়গা যাবে এখানে, কারণ তার কিছু ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা ছিল, সেখানেও আমি ডিএম সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি ওটাকে একুজিশন করে, এবং সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবং যদি প্লেয়াররা যখন যাবে, গাড়ি যাওয়ার সুবিধা, উনি বলেছিলেন সেই ফাংশনে যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটাও ওপেন হবে এবং আন্তর্জাতিক স্তরের প্লেয়াররা এসে। খেলাধুলা নিয়ে কোনো রকম রাজনীতি করে না বর্তমান রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে দলমত নির্বিশেষে খেলোয়াড় চয়ন করার বিষয়টির উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। খেলাধুলা ঠিক আছে, পরিচালনার ক্ষেত্রে আমরা করব, সব ঠিক আছে, কিন্তু খেলার বিষয়ে যারা প্লেয়ার তাদেরকে নিয়ে রাজনীতি যেন না হয়। যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের মর্যাদা দেওয়া। এবং আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে ওনারাও, আমরা যেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, আমি যখন সভাপতি ছিলাম বারবার এটা চেষ্টা করেছি, যা হয়েছে, কিন্তু আমাদের কোনো অবস্থায় কোনো রকম প্রেশার যেন না থাকে। যারা প্লেয়ার আছে সেই প্লেয়ার চিহ্নিতকরণে দলমত নির্বিশেষে সেটা যেন সিলেকশন হয়, সেই কাজটা ওনারা এখন করছেন। আমারও নজরদারি আছে। আমরা সরকার চাই যাদের ট্যালেন্ট আছে যে কোনো জায়গায়, পড়াশোনার ক্ষেত্রেও আপনারা জানান যে অলরেডি আমাদের এখানে এতগুলো, আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে।
রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পান তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেবল ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলার মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারকেও প্রতিফলিত করে এই ধরনের উদ্যোগ বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমলপুরের কেসি গার্লস স্কুল ক্রিকেট গ্রাউন্ডে এদিন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গল টাইগার্স এবং ত্রিপুরা একাদশের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেধাবী ছাত্রী তৃষা মজুমদার মৃত্যুর সপ্তাহকাল পেরিয়ে গেলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন মৃতার পরিবার। এই ঘটনায় তদন্ত রিপোর্ট প্রকাশিত না হওয়ায় প্রশ্ন উঠছে তদন্তের গতি প্রকৃতি নিয়েও। মেধাবী স্কুল ছাত্রী তৃষা মজুমদারের মৃত্যুর তদন্ত বা তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন মৃতার পরিবার থেকে শুরু করে বিলোনিয়া মহকুমার সাধারণ মানুষ। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্কুলের শিক্ষিকার অন্যায় আচরণ, অপমানে আহত হয়ে 10ম শ্রেণীর মেধাবী ছাত্রী আত্মহত্যার চরম পথ বেছে নেয় বলে অভিযোগ সহপাঠী থেকে আরম্ভ করে মৃতার পরিবারের। শিক্ষাঙ্গনে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যের মনন মানসিকতা সম্পন্ন সংবেদনশীল মানুষকে। তৃষা মজুমদারের মৃত্যুর তদন্ত করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে 3 সদস্য তদন্ত কমিটি গঠন করে শিক্ষা দপ্তর 30 জুলাইয়ের মধ্যে তাদের কথা ছিল রিপোর্ট দেবার। সংশ্লিষ্ট স্কুল আত্মঘাতী ছাত্রীর বাড়ি সফর করে আগরতলায় ফিরে গেছে উচ্চ পর্যায়ের কমিটি। তবে তদন্ত কমিটি কি রিপোর্ট দিল তা এখনো জানতে পারেনি মৃতার পরিবার বা সাধারণ মানুষ। এমনকি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তারও কোনো ঘোষণা নেই শিক্ষা দপ্তরের তরফে, জানিয়ে প্রশ্ন তুলছেন বিলোনিয়া মহকুমাবাসী। শিক্ষার অধিকার আইনের ঘোরতর উল্লঙ্ঘন করে ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ যে শিক্ষিকার বিরুদ্ধে, তিনিও কিভাবে স্বস্থানে বহাল তবিয়তে আছেন প্রশ্ন উঠছে তা নিয়েও। আমি তো একজন দিন মজুর এবং বর্গচাষী সাধারণ শ্রেণীর লোক। আজকে আমি কিছু করতাম পারছি না, আমি কিছু করতাম পারতাম। আজকে আমি নিরীহ লোক, আমি করতাম না, মাস্টারের বিরুদ্ধে আন্দোলন করতাম না, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতাম না। আমি আইন চাই না, ব্যবস্থা চাই না। আমার এই বক্তব্য এটাই, আমি বারবারই বক্তব্য এটাই করছি। আজকে আমি একজন সন্তানহারা বাবা, আমার বুক খালি হয়েছে। আমি চাইতেছি আগামী দিন বিলোনিয়া সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 10ম শ্রেণী কৃতি ছাত্রী তৃষা মজুমদার মাসিক পরীক্ষায় আরো 1 নম্বর বেশি পাবে, এমনটাই তার দাবি ছিল। পরীক্ষার খাতা শিক্ষিকাকে দেখিয়ে এই দাবি করায় তাকে হেনস্থা করা হয় বলে মৃত্যুর আগে লিখে যায় তৃষা মজুমদার। এমনকি যে ছাত্রী বরাবরই ক্লাসে প্রথম দ্বিতীয় হয়ে আসছে তাকে নকল করেছে বলে দেওয়া হয় মিথ্যা অপবাদ। ঠিক আছে, তাই তো লিখে গেছি, সবকিছু তো লিখে গেছি, তাই তো আমি কান্দা গেছি স্কুল থেকে বাড়ি থেকে আসতে হবে। তাই তো বিশেষভাবে অপমান করা হয়েছে, অপমান না করলে গিয়ে তাই আমি করতে হবে। আর 6 থেকে ক্লাস করে 10 পর্যন্ত একটা স্টুডেন্ট শিক্ষক বুঝে করতে না, স্টুডেন্টটা কেরম, স্টুডেন্টরা আচার বিচার তারা তো জানে, আমি তো জানে 6 থেকে 9 পর্যন্ত। আর আমরা 9 এ আইয়া 9 এ আইসি সোনাপুর স্কুল, 9 থেকে 10 এ উঠছে 1 বছর হয়েছে। আমরা তো করতে পারি টিচার, আমরা তো বুঝি টিচার জানি, টিচার কি কথা কইলে খারাপ লাগবে, কি কথা কইলে খারাপ লাগবে। আর টিচার নিজেই আমরা কত যে অপমান সহ্য হইতো। আমার 2 বেলা না খাইলে তখন থাকতে হবে, কিন্তু আমার অপমান। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে তোমাদের এখানে টিম পাঠাইছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তোমাদের কি আবেদন থাকবে? আমরা টিচার অপমানের আমরা টিচার যে কি বিচার চাও, কি চাও? কঠিন শাস্তি। নম্বর বেশি পাবে দাবি করায় রুষ্ট শিক্ষিকা টিচার্স রুমে ওই কৃতি ছাত্রীকে লাঞ্ছিত করায় অপমানে আত্মহননের পথ বেছে নেয় অভিমানী তৃষা মজুমদার। পেশায় দিনমজুর পিতার এই কৃতি সন্তানের অসময়ে মৃত্যু কি হালকা পালকের মতোই ভেসে যাবে হাওয়ায়, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষা অনুরাগী মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 3 দিনের রাজ্য সফর শেষে রবিবার দিল্লি ফিরে গেলেন বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এদিন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডির সঙ্গে সাক্ষাৎ করেন রিয়াজ হামিদুল্লাহ।
তিন দিনের ত্রিপুরা সফর শেষ করে রবিবার নতুন দিল্লি ফিরে গেলেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। দিল্লি ফিরে যাওয়ার আগে রাজভবনে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করেন রিয়াজ হামিদুল্লাহ। তার সাথে ছিলেন আগরতলায় বাংলাদেশ কূটনৈতিক মিশনের সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এর আগে শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথে সাক্ষাৎ করেছিলেন হামিদুল্লাহ। আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকা ভারত ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পগুলি পরিদর্শন করা ছাড়া আর কোনো ক্ষেত্রে সময় বা বাক্য ব্যয় করেননি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে উদ্বোধনে বিলম্ব হচ্ছে আগরতলা আখাউড়া রেল প্রকল্প, ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাবরুম এবং ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু। 3 দিনের রাজ্য সফরকালে এই সকল প্রকল্পগুলি পরিদর্শন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। রাজ্য সফরকালে মিডিয়ার সাথে আলাপচারিতা এড়িয়ে যান বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। তবে এক সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে প্রকল্পগুলির অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে আগামী দিনগুলিতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে বলে ইঙ্গিত দেন রিয়াজ হামিদুল্লাহ। ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আত্মিক ও প্রাকৃতিক। দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি অর্থনৈতিক, বাণিজ্যিক এবং উভয়কেই তা আরো মজবুত করতে হবে বলে রাজ্য সফরের সময় নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। ভারতের প্রতি বাংলাদেশের সরকারের উচ্চ আস্থা এবং পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করতেই 3 দিনের ত্রিপুরা সফর বলে জানিয়েছেন রিয়াজ হামিদুল্লাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত বিদ্বেষী শক্তি দেশের সীমান্ত শহরগুলির মাধ্যমে মাদক চোরাচালানে জড়িত। এক্ষেত্রে যুক্ত রয়েছে আন্তর্জাতিক চক্র। প্রেক্ষিতে ত্রিপুরার মাধ্যমেও চলছে মাদক পাচার। রবিবার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এরকমটাই জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার, তবে এই ক্ষেত্রে প্রয়োজন জনজাগরণ বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরো টলারেন্স নেশার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ আমরা চাই না যে কোনো যুবক নেশায় আচ্ছন্ন। কিন্তু এটা ভারত বিদ্বেষী একটা চক্রান্ত, একটা শক্তি রয়েছে যারা বিভিন্ন বর্ডারের মাধ্যমে এই নেশাগুলিকে ভারতের মধ্যে আমাদের রাজ্যে সেগুলিকে প্রবেশ করায়। পুলিশ যথেষ্টভাবে কাজ করছে, স্বাস্থ্য দপ্তর যথেষ্টভাবে কাজ করছে, কিন্তু সরকারি উদ্যোগ নিয়েই সেটা যথেষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সামাজিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এবং সে দিশায় আমাদের রাজ্য সরকার আমরা প্রত্যেকে মিলে কাজ করছি। এবং আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য দপ্তরের সচিব আছেন। রিহ্যাব সেন্টার ত্রিপুরা রাজ্যে আগে ছিল না, বর্তমানে আমাদের সরকারের উদ্যোগে রিহ্যাব সেন্টার গড়ে উঠছে। আমাদের বিভিন্নভাবে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে নেশা বাজেয়াপ্ত করা হচ্ছে। তো আমরা সে দিশায় কাজ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, যারা নেশা কারবারিকে প্রশ্রয় দেন বা নেশা নিয়ে ব্যবসা করেন তাদের বিরুদ্ধে কোনোভাবেই তাদেরকে রেহাই নয়, তাদের বিরুদ্ধে স্ট্রং হ্যান্ড নিয়ে সেখানে কাজ করা হবে। পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবিতে আগামী 23 আগস্ট রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করবে রাজ্য বিজেপি সরকারের সহযোগী আইপিএফটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছে আইপিএফটি। পৃথক ত্রিপুরাল্যান্ডের মূল এজেন্ডা পূরণের জন্য কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে রাজ্যপালের কাছে এই ডেপুটেশন প্রদান করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে আইপিএফটি। আমাদের প্রোগ্রামটা 11টা থেকে শুরু করে আমরা 3টা পর্যন্ত টাইম রেখেছি। 11টা থেকে 3টা থাকবে। এর মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট থ্রু রাজ্যপাল গভর্নরের মাধ্যমে আমরা আমাদের মেমোরেন্ডামটা গভর্নরের নিকট সাবমিট করব টু দ্য হোম মিনিস্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 23 তারিখ অগস্ট। কি দাবি? আমাদের মূল যে দাবি, আমাদের আইপিএফটি তো কোরে যে দাবি, একটাই দাবি আছে, সেটা হলো এডিসি এলাকাকে নিয়ে ভারতের সংবিধানের 2-3 নং ধারা অনুসারে আমাদের এডিসি এলাকাকে ত্রিপুরাল্যান্ড পৃথক রাজ্য যাতে দেওয়া হয়, সেই দাবিকে নিয়ে আমরা ডেপুটেশন দেব। দেখা গেছে যে এই দাবিটা
বন্ধুত্ব গড়তে ধীর গতির হও, কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করো। উক্তিটি সক্রেটিসের। সত্য কথা বলতে বন্ধুত্ব বাঁচে পরিচর্যায়। এমন এক সম্পর্ক যাকে অবহেলায় ফেলে রাখা চলে না। এই বার্তা নিয়ে ৩রা আগস্ট রবিবার বিশ্ব বন্ধুত্ব দিবস পালিত হলো রাজ্যেও। শৈশব থেকে বার্ধক্য, এই দীর্ঘ যাত্রায় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বন্ধু। ক্লাস নোট হোক কিংবা কোনো জটিল বিষয়ে পরামর্শ, ছোট বড় যে কোনো প্রয়োজনে আমরা সবার আগে ছুটে যাই বন্ধুর কাছে। বন্ধু মানে একটু পাশে থাকা, বন্ধু মানে হাতে হাত রাখা, বন্ধু মানে আরো অনেক কিছু। পার্টনার ইন ক্রাইম থেকে শুরু করে সুখ দুঃখ বিপদে পাশে থাকা মানুষটাই বন্ধু। শব্দটা ছোট হলেও আমাদের প্রত্যেকের জীবনে এই বন্ধুর ভূমিকা অনেক। হয়তো জীবনের চলার পথে অনেক বন্ধু এসেছে, আবার অনেকে ছেড়ে চলেও গিয়েছে, কিন্তু একটা হলেও বন্ধু রয়েছে প্রায় সববারই। তাই তো জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ বন্ধু তার বন্ধুত্ব। ফ্রেন্ডশিপ ডে, আমরা এই ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করছি এবং আমরা নানান কাজ করে এটা উপলক্ষ করছি আর কি, সেলিব্রেশন করছি। আমরা চাচ্ছি যে বন্ধুত্ব কোনো সময়ই শেষ না হয়, বন্ধুর সাথে ভালো সম্পর্ক থাকুক, এটার জন্য আমরা এই সেলিব্রেশনটা করছি। জাতিসংঘ ৩০শে জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে স্বীকৃতি দিলেও ভারতে ৩রা আগস্ট দিনটি পালিত হয় বন্ধুত্ব দিবস হিসেবে। তবে বন্ধুত্ব কোনো গতানুগতিক গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না কোনো কালে, এখনো নেই এবং আগামী দিনেও থাকবে না। বন্ধুত্ব যদি গতানুগতিক গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তবে তা কোনোভাবেই বন্ধুত্বের পর্যায়ে পড়বে না বলেই মনে করেন মনস্তত্ত্ববিদরা। জীবনের চলার পথ সহজ হয়ে যায় যদি কোনো মানুষের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকে। জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন বন্ধু হয়, আবার কখনো যোগাযোগ বন্ধ হয়ে যায় পুরনো বন্ধুর সঙ্গে। তবে বন্ধুত্ব ছাড়া বাঁচা কঠিন, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। আজকে আমরা ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে এখানে এসেছি, যেটা ছোটো ছোটো প্রোগ্রাম করবো। তো আমাদের বন্ধুত্ব মানে এরকম ছোটোবেলা থেকে বড় স্কুল লাইফ, কলেজ লাইফ, এরপরেও অনেক হেল্প করে বন্ধুরা। তাই আজকে আমরা সবাই এখানে এসে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সেলিব্রেশন করেছি। গবেষণা বলছে বন্ধুত্বই হতে পারে দীর্ঘায়ুর অন্যতম উপাদান। সুস্থ থাকতে আমরা অনেকে নিয়মিত ব্যায়াম করি। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা যেমন প্রয়োজন, তেমন প্রয়োজন বন্ধুত্বের। সম্পর্কের এই সমীকরণ নিয়ে জোরালোভাবে সওয়াল করেছেন ডেভিড রবসনের মতো বিজ্ঞানীরাও। বন্ধুত্ব মানে একজনের সাফল্যের পেছনে বন্ধুর নিঃস্বার্থ অবদান। বন্ধু বন্ধুকে মূল্যায়ন করবে একজন মানুষ হিসেবে। সুখে দুঃখে সময়ে অসময়ে যে পাশে থাকবে সব সময়। দোষ গুণ ভুল সবকিছুকে আপন করে নেবে বন্ধুর মতো। বন্ধুর ভালোবাসা হবে নির্লোভ। সেলিব্রেশন করার জন্য এসেছি। বন্ধু আমাদের জীবনে এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া আমরা চলতে পারবো না। তো মানে পুরো একটা লাইব্রেরি একটা ভালো বন্ধু সমান হয়, আমি যেটা মনে করি আর কি। আর বন্ধু পাশে না থাকলে আমরা মানে এতটুকু আসতে পারতাম না, আমি মনে করি। তাই এই দিনটাকে আমরা সবাই মিলে সেলিব্রেশন করছি। বন্ধু কেমন হবে প্রশ্ন একটা হলেও উত্তর কিন্তু অনেক। তবে আমাদের প্রতিবন্ধকতাপূর্ণ বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে নিজের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদার লড়াইয়ে বন্ধু রাখবে এক অসীম সাহসের ভূমিকা। তবেই না সে প্রকৃত বন্ধু। কঠিন দুঃসময়ে নির্ভয়ে বীরত্বপূর্ণ মানবিক লড়াইয়ে নিষ্ঠার সঙ্গে পাশে আর কেউ থাকুক বা না থাকুক নিশ্চিতভাবে থাকবে বন্ধু, আর সেই বন্ধুত্বই হবে অবিনশ্বর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।